বিশ্ববিবেক নীরব কেন? ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু টুডেস সিরিজ। নাও আজকে আমরা সরাসরি দ্য ইনকিলাব পত্রিকার সম্পাদকীয় অনুবাদ করতে যাচ্ছি বাংলা থেকে ইংরেজি। প্রতিটি বাক্য ভেঙে ভেঙে বিশ্লেষণ অনুবাদ করার চেষ্টা করবো। সো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আজকের সম্পাদকীয় যে হেডলাইনটি ছিল সেটি একটু বিশ্লেষণ করবো। দেখুন, এটি শুরু হয়েছে প্রশ্ন দিয়ে, কোশ্চেন মার্ক দিয়ে, যে বিবেক নীরব কেন। এখানে প্রথমে আমাদের বিবেক যে শব্দটা দেখতে পাচ্ছি এটার অনুবাদটা আমাদের করে ফেলা উচিত। তো বিশ্ববিবেককে আমরা অনেকভাবেই অনুবাদ করতে পারি, যেমন বলতে পারি যে গ্লোবাল মোরালিটি বলেও আমরা বিশ্ববিবেক বলতে পারি। আবার একদম সরাসরি বিশ্বের যে বিবেকটা আছে সেটা, যেমন ধরেন বললাম যে ওয়ার্ল্ডস কনসাইন্স, বিশ্বের বিবেক কনসাইন্স, বা গ্লোবাল মোরালিটি, বিশ্বের যে মোরালিটিটা, নীতিগত যে বিবেকটা, সেটা মোরালিটি বলা যায়, কনসাইন্স বলা যায়। আবার আরেকটা শব্দ দিয়ে এটাকে একটু মডিফাই করা যায়, সেটা হচ্ছে কি যে গ্লোবাল মানে বিশ্ব যে বিবেকটা, সেটাকে আমরা বলতে পারি যে কালেকটিভ কনসাইন্স, বিশ্ব বিবেক। যাই হোক, এরপর বলা হচ্ছে নীরব কেন। তো দেখুন, আমি যদি সরাসরি বাক্য লিখতাম তাহলে গ্লোবাল মোরালিটি বা ওয়ার্ল্ডস কনসাইন্স বা কালেকটিভ কনসাইন্স লিখতাম ইজ, নীরব অর্থে আমরা লিখতাম কি সাইলেন্ট, অথবা নীরব অর্থে ইজ সাইলেন্ট না লিখে আমরা লিখতে পারি যে রিমেইনস সাইলেন্ট, রিমেইন মিউট মানে নীরব কেন, এটাও কিন্তু আমরা লিখতে পারি, রিমেইন মিউট লিখতে পারি। আবার চাইলে লিখতে পারি স্টে অবস্থান করেছে কীরকম, ভয়েসলেস, এটাও কিন্তু আমরা লিখতে পারি। এখন এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে কেন। যেহেতু প্রশ্ন আছে তার মানে আমাদেরকে কী দিতে হবে, কেনর ইংরেজি ওয়াই দিতে হবে। এখন কোশ্চেনের যে প্যাটার্ন সেটা অনুযায়ী এখানে কোশ্চেন মার্ক দিতে হবে, বাট সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা সেই দিকে আমাদের তাকাতে হবে। কেন? কারণ বিশ্ববিবেক নীরব কেন এই ধরনের ইন্টারোগেটিভ কোশ্চেন করতে গেলে আমাদের যে ভিভার্ব ব্যবহার করি কিংবা অন্য কোনো ভার্ব ব্যবহার করি, সেক্ষেত্রে কী হয় ভিভার্ব থাকলে বা অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে, অথবা যদি অন্য কোনো ভার্ব থাকে যেমন রিমেইন থাকে, স্টেই থাকে, সেক্ষেত্রে কী করতে হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নামে, সেক্ষেত্রে ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে। তো এই কারণে আপনার হয় এখান থেকে আপনি ইজটাকে এখানে নিয়ে যাবেন, ওয়াই ইজ গ্লোবাল মোরালিটি, অথবা ওয়ার্ল্ডস কনসাইন্স, অথবা কালেকটিভ কনসাইন্স সাইলেন্ট। এই ক্ষেত্রে দেখুন এখানকার ইজটা কিন্তু এখানে নিয়ে যেতে হবে, কোশ্চেন হয়ে গেল। এই পর্যন্ত কিন্তু স্ট্রাকচারটা ক্লিয়ার। এখন আপনি যদি রিমেইনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কী করবেন, এখানে ওয়াই ডাজ, এখানে কী লিখতে হবে, ওয়াই ডাজ। দেখুন এখানে কিন্তু আপনার রিমেইন যেহেতু লিখছেন সে কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াই ডাজ গ্লোবাল মোরালিটি, ওয়ার্ল্ডস কনসাইন্স, কালেকটিভ কনসাইন্স রিমেইন মিউড বাই স্টে ভয়েসলেস। তাহলে দেখুন এই বাক্যটার আমরা এইভাবে বিভিন্নভাবে এক্সপ্রেশন ইংলিশে লিখতে পারি। বিশ্ববিবেক নীরব কেন, ওয়াই ইজ গ্লোবাল মোরালিটি, ওয়ার্ল্ডস কনসাইন্স, কালেকটিভ কনসাইন্স সাইলেন্ট, অথবা ওয়াই ডাজ গ্লোবাল মোরালিটি রিমেইন মিউট, ওয়ার্ল্ডস কনসাইন্স স্টে ভয়েসলেস। বিশ্ববিবেক কেন নীরব হয়ে আছে, কেন কথা বলছে না, এইরকম একটা সেন্সে আমাদের হেডলাইনটি ছিল। যাই হোক, আমরা চলে যাই পরবর্তী বাক্যে। দেখুন পরের বাক্য লেখা আছে, গাজার বাতাস এখন শুধু ধুলো নয়, কান্না বয়ে আনে। দেখুন এখানে ভার্ব কোনটা, এই বয়ে আনা হচ্ছে ভার্ব। এই ভার্বটা দেখুন দুইটা জিনিসকে নিয়ে আসে, দুইটা জিনিসকে বয়ে আনে, একটা হচ্ছে ধুলো আর একটা হচ্ছে কি কান্না। তো ইংরেজিতে, বাংলায় এখানে কি করা হচ্ছে, ভার্ব একটা রেখে অবজেক্ট দুটা ভার্ব একটা, অবজেক্ট দুটা। তো ইংরেজিতে কী হবে, সেম হবে, বাট বয়ে আনা শব্দটা আগে হবে, বাংলায় শেষে হয়েছে আগে হবে। গাজার বাতাস শুধু ধুলো নয়, মানে গাজার বাতাস বয়ে আনে শুধু ধুলো নয়, এভাবে লিখতে হবে, বয়ে আনেটা এখানে লিখে ফেলতে হবে। গাজার বাতাসের ইংরেজি কি, গাজার বাতাসকে আমরা লিখতে পারি দ্য এয়ার ইন গাজা নাও। গাজার বাতাস এখনকে আমরা লিখতে পারি কি, দ্য এয়ার ইন গাজা নাও। এখন এয়ার না বলে আমরা এখানে লিখতে পারতাম যে গাজার দ্য অ্যাটমসফিয়ার ইন গাজায় যে পরিবেশ, মানে বাতাস বলতে আসলে কি, পরিবেশ, আবহাওয়া, এরকম একটা সেন্স, ঠিক না। দ্য এয়ার অ্যাটমসফিয়ার ইন গাজা নাও কী করে, বয়ে আনে, ধুলো নয়, বয়ে আনে। তাহলে ভার্বটা আমাকে এখানে দিতে হবে, নাও ক্যারিস, ভার্ব হিসেবে কি এখানে ক্যারিস বসাতে হবে, নাও ক্যারিস, বয়ে আনে, ধুলো নয়। দেখুন শুধু ধুলো নয়, এই যে শুধু ধুলো নয়, এটার অনুবাদ কী হতে পারে, শুধু ধুলো নয়, ক্যারিস নট জাস্ট ডাস্ট, শুধু ধুলো বয়ে আনে না। দ্য অ্যাটমসফিয়ার ইন গাজা নাও ক্যারিস নট জাস্ট ডাস্ট। গাজার আবহাওয়ায়, গাজার পরিবেশে, গাজার বাতাস এখন শুধু ধুলো বয়ে আনে না, নাও ক্যারিস নট জাস্ট ডাস্ট, সাথে কি বয়ে আনে, কান্নাও। এক্ষেত্রে আমরা কি লিখবো, বাট অলসো, যেহেতু ভার্ব এখানে লিখে ফেলেছি যে ক্যারিস, এই কারণে এখানে লেখার দরকার নেই, বাট অলসো টিয়ার্স, কান্না অর্থে আমরা লিখতে পারি যে বাট অলসো টিয়ার্স, কান্নাও নিয়ে আসে। তাহলে দ্য এয়ার অ্যাটমসফিয়ার ইন গাজা নাও ক্যারিস নট জাস্ট ডাস্ট বাট অলসো টিয়ার্স, মানে এখানে কান্নাও নিয়ে আসে। এরপর আমরা চলে যাই পরের বাক্য। দেখুন পরের বাক্য হচ্ছে, এই ছোট্ট ভূখণ্ডটি যেন পৃথিবীর বিবেকের পরীক্ষা নিচ্ছে প্রতিদিন, মানে যেন নিচ্ছে মানে কি, এখান থেকে আমরা বলতে পারি যে মনে হচ্ছে এটা পরীক্ষা নিচ্ছে প্রতিদিন। তাহলে এই ছোট্ট ভূখণ্ডটি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ছোট্ট ভূখণ্ড, এটাকে আমরা বলতে পারি দিস টাইনি স্ট্রিপ বলা যায়, টাইনি স্ট্রিপ না বলে আপনি টেরিটরিও বলতে পারেন, দিস টাইনি টেরিটরি, এই ছোট্ট ভূখণ্ডটি, দিস টাইনি টেরিটরি দিতে পারেন।
ওকে, আমরা এটা গেল। বলছে কি যে ভূখণ্ডটি যেন পৃথিবীর, মানে ভূখণ্ডটিকে মনে হচ্ছে, ভূখণ্ডটিকে মনে হচ্ছে। দেখুন এই যেন মানে কিন্তু আমরা ওই রকম একজ্যাক্ট যেন দিয়ে না, মানে এটা মনে হচ্ছে এরকম, সেটাই তো যেন। তুমি যেন শুকিয়ে গেছো, এর মানে হচ্ছে তোমাকে মনে হচ্ছে শুকিয়ে গেছো। তাহলে টেরিটরি সিমস, সিমস দিয়ে আমরা বলতে পারি যে সিমস দিস টাইনি স্ট্রিপ বা টেরিটরি সিমস, মনে হচ্ছে কি করছে, মনে হচ্ছে টু টেস্ট, টু টেস্ট মনে হচ্ছে টেস্ট নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, টু টেস্ট মনে হচ্ছে টু টেস্ট, কিসের পরীক্ষা নিচ্ছে, কিসের, পৃথিবীর বিবেকের। টু টেস্ট এই যে আবার ওয়ার্ল্ডস কনসাইন্স, টেস্ট করতেছে কি দ্য ওয়ার্ল্ড কনসাইন্স বলতে পারেন, আবার আপনি চাইলে ওই গ্লোবাল মোরালিটি বলতে পারেন, দ্য ওয়ার্ল্ডস কনসাইন্স। তো এটা কি বলছে, প্রতিদিন, প্রতিদিনকে আমরা বলতে পারি এভরিডে, মনে হচ্ছে প্রতিদিন পরীক্ষা নিচ্ছে। তাহলে দিস টাইনি স্ট্রিপ বা দিস টাইনি টেরিটরি সিমস টু টেস্ট দ্য ওয়ার্ল্ডস কনসাইন্স এভরিডে, প্রত্যেক দিন মনে হচ্ছে যে এই গ্লোবাল মোরালিটি বা বিশ্ব বিবেকের পরীক্ষা নিচ্ছে, এভাবে বলা যায়। আবার অনেকে বলতে পারেন যে যেন, আমরা তো একটা শিখেছিলাম যে অ্যাজ ইফ দিয়ে লিখে, ঠিক আছে, তো সেটা কি লেখা যায় না? হ্যাঁ, সেটাও লেখা যায়। আপনি সেটা লিখলে বলতেন যে দ্য টাইনি স্ট্রিপ বা টাইনি টেরিটরি ইজ অ্যাজ ইফ এক্সামিনিং দ্য ওয়ার্ল্ডস কনসাইন্স এভরিডে, ঠিক আছে, ওই অ্যাজ ইফ দিয়েও লিখতে পারবেন, যেভাবে দ্য টাইনি স্ট্রিপ ইজ অ্যাজ ইফ এক্সামিনিং দ্য ওয়ার্ল্ডস কনসাইন্স এভরি ডে, এভাবে কিন্তু লেখা যায়। তো আমরা সিমস দিয়ে এটাকে সুন্দর করে লিখতে পারি, এভাবে লিখে ফেললাম। শিশুদের আর্তচিৎকার সেখানে বাতাসে মিশে আছে, শিশুদের আর্তচিৎকার। দেখুন আর্তচিৎকার মানে হচ্ছে কি, আর্তচিৎকার মানে চিৎকারটা কি অনেকটা মানে অ্যাঙ্গুইস্ড, মানে খুবই অ্যাঙ্গুইস্ড হয়ে আছে বা বিধ্বস্ত, কোনো একটা ক্ষোভের চিৎকার, আর্তচিৎকার, কোনো একটা মানে কোনো কিছু হারাচ্ছেন, কোনো একটা শোকের চিৎকার, এরকম সেন্সে আমরা এই আর্তচিৎকারকে বলতে পারি দ্য অ্যাঙ্গুইস্ড স্ক্রিমস শিশুদের, অফ চিলড্রেন, দ্য অ্যাঙ্গুইস্ড স্ক্রিমস অফ চিলড্রেন, আর্তচিৎকার সেখানে, সেখানেকে আমরা বলতে পারি দেয়ার, সেখানে, চিলড্রেন দেয়ার, দ্য অ্যাঙ্গুইস্ড স্ক্রিমস অফ চিলড্রেন দেয়ার, আর্তচিৎকার সেখানে মিশে আছে বাতাসে। মিশে আছে মানে হচ্ছে কি মিঙ্গল, মিশে আছে, মিঙ্গেল উইথ দ্য এয়ার, বাতাসে মিশে আছে, মিঙ্গেল উইথ দ্য এয়ার। তাহলে দেখুন দ্য অ্যাঙ্গুইস্ড স্ক্রিমস, এই স্ক্রিমসটা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, স্ক্রিমসটা কি হচ্ছে মিঙ্গেল উইথ, কোনো কিছুর সাথে মিশে থাকাকে আমরা বলি কি মিঙ্গেল উইথ দ্য এয়ার, মিঙ্গেল উইথ দ্য এয়ার। মায়েদের বুক ভাঙা কান্না ঘর ছাপিয়ে আকাশে পৌঁছায়, মায়েদের বুক ভাঙা কান্না, মানে বুক ভাঙা কান্না বলতে এখানে কি, হার্ট রেঞ্চিং ক্রাইস, বুক ভাঙা কান্না অফ মাদার্স, দ্য হার্ট রেঞ্চিং ক্রাইস মানে বুক ভাঙা কান্না, হার্ট রেঞ্চিং, অথবা আপনি বলতে পারেন সোল ক্রাশিং, অথবা গ্রিফ স্ট্রাইকেন। দেখুন আমি প্রত্যেকটা শব্দ এখানে লিখে দিই, তাহলে ব্যাপারটা মানে মানে ভালো লাগবে আর সহজে অনুভব করতে পারবেন। আপনি এখানকার যে কোনো একটা দিতে পারেন, সোল ক্রাশিং, অ্যাগোনাইজিং, গ্রিফ স্ট্রাইক অ্যান্ড ক্রাইস, দ্য হার্ট রেন্সিং, দ্য সোল ক্রাশিং, দ্য অ্যাগোনাইজিং, দ্য গ্রিফ স্ট্রাইক অ্যান্ড ক্রাইসিস অফ মাদার্স, মায়েদের কী হচ্ছে, ছাপিয়ে আকাশে পৌঁছায় কান্না, এই কান্না কী করে, ঘর ছাপিয়ে আকাশে পৌঁছায়, মানে ঘর তো ছাপাই, সেই সাথে আকাশেও পৌঁছায় যায়। তাহলে আকাশে পৌঁছায় এরকম একটা সেন্সে আমাদের অনুবাদটা কী হতে পারে, পৌঁছানো অর্থে আমরা রিচ বলতে পারি, পৌঁছায়, সোর বা অ্যাসেন্ড মানে কিন্তু উপরের দিকে যাওয়া, অ্যাসেন্ড। তাহলে আমরা মাদার্স এই বুক ভাঙা কান্নাটা রিচ দিয়ে বলতে পারি, রিচ। আবার আমরা বলতে পারি সোর, এরকম। আরেকটা জিনিস হচ্ছে কি, কান্না শুধু আকাশে পৌঁছায় না, এখানে হচ্ছে কি ঘর ছাপিয়ে, তাদের যে ঘর আছে সেটা ছাপিয়ে। তাহলে আপনার এই রিচটা করে কীভাবে, বিওয়ান হাউজেস করে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দিতে পারি যে এই যে মাদার্সদের কান্নাটা, সেটা আমি গো বিওয়ান হয়, মানে প্রথমে গো বিওয়ান হয় হাউজেস, গো বিওয়ান করে কি হাউজেস, মানে ঘর ছাপিয়ে যায়। প্রথমে অংশ বললাম যে ছাপিয়ে যায়, দ্য হার্ট রেঞ্চিং, দ্য সোল ক্রাশিং, দ্য অ্যাগোনাইজিং, দ্য গ্রিফ স্ট্রাইক অ্যান্ড ক্রাইস অফ মাদার্স গো বিওয়ান হাউজেস, বাড়ি ছাড়িয়ে যায়। এরপর কি করে, এরপর আপনি যেহেতু এখানে একটা ভার্ব লিখে ফেলেছেন, পরেরটা যেহেতু ফলাফল দিচ্ছেন যে বাড়ি ছেড়ে ছাপিয়ে বা ঘর ছাপিয়ে কোনো একটা দিকে পৌঁছায়, এক্ষেত্রে রিচটাকে আপনি আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করে দিলেন, রিচিং দ্য স্কাইস লিখে দিলেন, যে আকাশে গিয়ে পৌঁছায়। দেখুন এখানে রিচিং দ্য স্কাইস মানে এই জিনিসটা ঘটছে, ঘটার পর রিচ করতেছে আকাশে, এইভাবে সেন্টেন্সটা কিন্তু আমরা লিখতে পারি। দ্য হার্ট রেঞ্চিং ক্রাইস অফ মাদার্স গো বিয়ন্ড হাউজেস রিচিং দ্য স্কাইস, আকাশে গিয়ে পৌঁছে। এখানে আকাশে পৌঁছে বলতে আবার অনেকে হ্যাভেন্স দিতে পারেন আকাশের আরেকটা মিনিংস হিসেবে, যে হ্যাভেন্সে গিয়ে পৌঁছায়, হ্যাভেন্স স্বর্গে গিয়ে পৌঁছায়, এরকম একটা সেন্সও কিন্তু এটা লেখা যায়, হ্যাভেন্স, রিচ হ্যাভেন্স, এভাবে লেখা যায়। অথবা রিচিং না লিখে আপনি টাচিং দ্য স্কাই, টাচিং দ্য হ্যাভেন্স, এইভাবেও কিন্তু লেখা যায়। অনেকগুলো ওয়েতে আপনি এটাকে অনুভব করতে পারেন। যাই হোক, পরের বাক্য দেখুন, এক একটা কণ্ঠ যেন ছিন্ন ভিন্ন মানবতার প্রতিধ্বনি, এক একটা কণ্ঠ। তাহলে এখানে এক একটা কণ্ঠ মানে এক একটা কণ্ঠ বলতে এখানে চিৎকারের কণ্ঠ বোঝাতে পারেন, আবার বলতে পারেন যে না আমি ভয়েসটাকে রেখে দেবো, ঠিক আছে। তো এভরি বা ইচ ভয়েস বা ইচ ক্রাই, ইচ সাউন্ড
কণ্ঠ বলতে আপনি সাউন্ডও বলতে পারেন, তবে আমি ইচ ভয়েস দিলাম, ইচ ভয়েস, প্রতিটা কণ্ঠ যেন ছিন্ন ভিন্ন মানবতার প্রতিধ্বনি। তাহলে যেন ছিন্ন ভিন্ন মানবতার ইজ লাইক অ্যান ইকো, প্রতিধ্বনি, ইজ লাইক অ্যান ইকো, প্রতিধ্বনি কিসের? ছিন্ন ভিন্ন মানবতার। মানবতার অর্থে আমরা এখানে লিখব কি? অফ, ইকো অফ কিসের? শেটার্ড হিউম্যানিটি, মানবতা ছিন্ন ভিন্ন। শেটার্ড মানে হচ্ছে কি? ছিন্ন ভিন্ন মানবতা, শেটার্ড হিউম্যানিটি, শেটার্ড হিউম্যানিটি। অথবা আপনি লিখতে পারেন ব্রোকেন হিউম্যানিটি, ব্রোকেন, শেটার্ড ব্রোকেন লেখা যায়, ব্রোকেন ছিন্ন ভিন্ন, শেটার্ড ব্রোকেন। অথবা আপনি লিখতে পারেন টর্ন অ্যাপার্ট, টর্ন অ্যাপার্টও কিন্তু ছিন্ন ভিন্ন, টর্ন অ্যাপার্ট, দেখুন এটা অর্থ কিন্তু ছিন্ন ভিন্ন, টর্ন অ্যাপার্ট। এক্ষেত্রে যদি টর্ন অ্যাপার্ট লিখেন তাহলে এখানে একটা ড্যাশ দিতে পারেন, টর্ন অ্যাপার্ট হিউম্যানিটি, টর্ন অ্যাপার্ট হিউম্যানিটি, ফ্রাগমেন্টেড অর ডেস্ট্রয়েড হিউম্যানিটি, ঠিক আছে? ইচ ভয়েস ইজ লাইক এন ইকো অফ শেটার্ড হিউম্যানিটি, শেটার্ড হিউম্যানিটি। পরের বাক্যে চলে যায়, প্রতিটি নতুন দিন গাজার জন্য শুধু সূর্যোদয় নয়, মৃত্যুপুরীর আরেকটি খণ্ডচিত্র। দেখুন এখানে খণ্ডচিত্র লিখতে পারি আমরা, খণ্ডচিত্র। তাহলে প্রতিটি নতুন দিন গাজার জন্য শুধু সূর্যোদয় নয়, মৃত্যুপুরীর আরেকটি খণ্ডচিত্র। এটা অ্যাকচুয়ালি খণ্ডচিত্র বলাটা ঠিক না, এখানে মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে। যাই হোক আমরা এটাকে খচিত চিত্র বলতে পারি, খচিত চিত্র, মৃত্যুপুরীর আরেকটি খচিত চিত্র, মানে খোদাই করা চিত্র বা আঁকা চিত্র অর্থে আমরা লিখতে পারি। যাই হোক এখানে প্রতিটি নতুন দিন গাজার জন্য শুধু সূর্যোদয় নয়, তাহলে প্রতিটি নতুন দিন এভরি নিউ ডে ইন গাজা, গাজার জন্য ইজ নট জাস্ট এ সানরাইজ, মানে শুধু একটা সূর্যোদয় নয়, এভরি নিউ ডে ইন গাজা ইজ নট জাস্ট এ সানরাইজ, ইজ নট জাস্ট এ সানরাইজ। সানরাইজ বলতে পারেন বা ডৌন বলতে পারেন বা মর্নিং বলতে পারেন, শুধু সূর্যোদয় নয়, তাহলে সেটা কি? মৃত্যুপুরীর আরেকটি খচিত চিত্র। ইজ নট জাস্ট, এটা যখন আপনি লিখবেন এই সেন্টেন্সের আকারে, আরেকটা লিখবেন কি? বাট অ্যানাদার গ্রিম স্কেচ অফ এ সিটি অফ ডেথ, বাট অ্যানাদার গ্রিম স্কেচ, আরও একটা দুঃখদায়ক স্কেচ অফ এ সিটি অফ ডেথ, মৃত্যুপুরীর আরও একটা বিষাদময় চিত্র। এভরি নিউ ডে ইন গাজা ইজ নট জাস্ট এ সানরাইজ বাট অ্যানাদার গ্রিম স্কেচ অফ এ সিটি অফ ডেথ। এইভাবে আমরা ব্যাপারটাকে ফিল করতে পারি। দেখুন এখানে মৃত্যুপুরী অর্থে সিটি অফ ডেথ ব্যবহার করেছি, আপনি চাইলে ডেথলি রিয়ালম, ডেথলি রিয়াল মানে কি? মৃত্যুপুরী, এটাও মৃত্যুপুরী। ফাটাল ল্যান্ডস্কেপ, ফাটাল ল্যান্ডস্কেপ মানে ফাটাল মানে এখানে মৃত্যু, ল্যান্ডস্কেপ মানে কি? পুরী, মানে দৃশ্য, দেশ বা মৃত্যুপুরী, এভাবে ব্যবহার করতে পারেন। সিটি অফ ডেথ এটা হচ্ছে একদম অক্ষরে বা আক্ষরিক একটা বিষয়। দিনের আলোয় তারা দেখে ধ্বংসস্তূপ, রাতের আধারে শোনে ড্রোনের গর্জন। তাহলে দেখুন দিনের আলোয় আমরা বলতে পারি, দিনের আলোয় বলতে ইন দ্য ডে লাইট দে সি পাইলস অফ রেবল। দেখুন দিনের আলোয় তারা দেখে ধ্বংসস্তূপ, ইন দ্য ডে লাইট দে সি পাইলস অফ রেবল। রাতের আধারে শোনে ড্রোনের গর্জন, রাতের আধারে, তাহলে আবার ইন দ্য ডার্কনেস অফ নাইট, রাতের আধারে দে হিয়ার দ্য রোর অফ ড্রোনস, ড্রোনের যে গর্জন তারা সেটা শুনে রাতের আধারে, ইন দ্য ডার্কনেস অফ নাইট দে হিয়ার দ্য রোর অফ ড্রোনস। দেখুন এখানে আমরা এই রিভল এটা ধ্বংসস্তূপ অর্থে লিখতে পারি, আবার চাইলে ডেভরিস লেখা যায়, ডেভরিস ধ্বংসস্তূপ অর্থে, ডেভরিস, ডেভরিসও কিন্তু ধ্বংসস্তূপ, অথবা রুইন্সও লেখা যায়, রুইন্স, রুইন্স ধ্বংসাবশেষ, দ্য সি পাইলস অফ রিভল, ডেভরিস অর রুইন্স। অথবা র্যাকেজও কিন্তু লেখা যায়, র্যাকেজ ধ্বংসাবশেষ, CKAG, র্যাকেজ। তাহলে রিভলস, ডেভরিস, রুইন্স, র্যাকেজ। আর ইন দ্য ডার্কনেস অফ নাইট দে হিয়ার দ্য রোর অফ ড্রোনস, রোর অফ ড্রোনস, এখানে গর্জন অর্থে রোম, রোম ব্যবহার, রোর ব্যবহার করতে পারি, ড্রোনস। পরের বাক্য দেখুন, সেখানে শব্দহীন প্রশ্ন ভেসে বেড়ায়, এই দুনিয়ার মানুষ চুপ কেন? সেখানে শব্দহীন প্রশ্ন ভেসে বেড়ায়, মানে প্রশ্নটা কীরকম? শব্দহীন, সাইলেন্ট কোশ্চেন্স ফ্লোট দেয়ার, সাইলেন্ট কোশ্চেন্স, নীরব কোশ্চেন্স, সাইলেন্ট কোশ্চেন্স বলতে পারেন। অথবা আপনি কিন্তু বলতে পারেন যে আনস্পোকেন, যেটা বলা হয়নি, আনস্পোকেন, আনস্পোকেন কোশ্চেন্স। অথবা আপনি কিন্তু বলতে পারেন সাউন্ডলেস কোশ্চেন, শব্দহীন, সাউন্ডলেস, সাউন্ডলেস কোশ্চেন্স ফ্লোট, সাউন্ডলেস কোশ্চেন্স ফ্লোট দেয়ার, মানে সেখানে ভেসে বেড়ায়, ফ্লোট দেয়ার বলতে পারেন। আবার আরেকটা জিনিস বলা যায় যেটা লেগে থাকে, ফ্লোট সেখানে ভাসমান, আরেকটা জিনিস হচ্ছে যেটা সবসময় লেগে থাকে, এটা প্রায় পত্রিকায় দেখা যায়, সেটা হচ্ছে কি? লিঙ্গার, মানে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, লিঙ্গার দেয়ার, সেখানে লেগে আছে, লিঙ্গার দেয়ার, সেখানে লেগে আছে, এরকম একটা সেন্স। তো প্রশ্ন সেখানে কি? ভেসে বেড়ায়। এরপর বলা হচ্ছে এই যে ড্যাশ দিয়ে বলা হচ্ছে এই দুনিয়ার মানুষ চুপ কেন, সে কারণে আমরা একটা ড্যাশ লিখলাম এবং প্রশ্ন করলাম যে ওয়াই আর দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড মিউট, কেন তারা মিউট, কেন তারা মিউট হয়ে আছে, কথা বলছে না কেন, মিউট কেন? ওয়াই আর দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড মিউট, চুপ কেন? মিউটের জায়গায় আপনি বরাবর মতো সাইলেন্ট, কোয়াইট, ভয়েসলেস কেন, ভয়েসলেস কেন, মিউট কেন বলতে পারেন। যাই হোক পরের বাক্য বলা হচ্ছে, গাজার ইতিহাস আসলে একান্তভাবে পৃথিবীর লজ্জার ইতিহাস, ব্যথায় মরানো এক দীর্ঘশ্বাস। গাজার ইতিহাস মানে গাজাস হিস্ট্রি ইজ ট্রুলি, আসলে একান্তভাবে পৃথিবীর লজ্জার ইতিহাস, ট্রুলি দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস শেম, পৃথিবীর লজ্জার ইতিহাস, দ্য ওয়ার্ল্ডস শেম, গাজাস হিস্ট্রি ইজ ট্রুলি দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস শেম। এরপর বলা হচ্ছে কি যে ব্যথায় মরানো এক দীর্ঘশ্বাস, এটা কি? ব্যথায় মরানো একটা দীর্ঘশ্বাস,
তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যালং সাই, একটা সাই মানে দীর্ঘশ্বাস, অ্যালং সাই, যেটা কিনা র্যাপড ইন পেইন, ব্যথায় মোড়ানো, অ্যালং সাই র্যাপড ইন পেইন, ব্যথায় মোড়ানো একটা দীর্ঘশ্বাস। দেখুন এখানে সাই বলতে পারেন, সাই মানে দীর্ঘশ্বাস, আবার বলতে পারেন যে শোক বলতে পারেন, ল্যামেন্ট, ল্যামেন্ট মানে দীর্ঘশ্বাস বলতে আসলে কি, যে তারা শোকে ভারাক্রান্ত, ল্যামেন্ট শোকে মানে আচ্ছন্ন, সাই র্যাপড ইন পেইন বা ল্যামেন্ট র্যাপড ইন পেইন, এভাবে আমরা বলতে পারি ব্যথায় মোড়ানো অর্থে। ফিলিস্তিনের বুক চিরে তৈরি হওয়া ইসরায়েল রাষ্ট্রের পর থেকেই শুরু এই নির্যাতন, এই দখল, এই আশ্রয়চ্যুতি। ফিলিস্তিনের বুক চিরে তৈরি হওয়া ইসরায়েল রাষ্ট্রের পর থেকেই শুরু এই নির্যাতন, মানে সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ইসরায়েলি স্টেট, ইসরায়েল স্টেটের শুরু থেকে এটা বুক চিরে তৈরি হওয়া। তাহলে কার্ভড আউট অফ প্যালেস্টাইনস হার্ট, বুক চিরে তৈরি হওয়া, এটা কি করেছে, শুরু হয়েছে এই নির্যাতন এবং এই দখল, এই আশ্রয়চ্যুতি, সেখানে আশ্রয়চ্যুতি ঘটেছে। তো খেয়াল করুন আমরা যেটাকে একদম ভেঙে ভেঙে ব্যাপারটা ফিল করি, ফিলিস্তিনের বুক চিরে তৈরি হওয়া, এটা একটা অ্যাজেক্টিভ ফ্রেজ আকারে আমরা লিখতে পারি। ফিলিস্তিনের বুক চিরে তৈরি হওয়া মানে হচ্ছে আমরা ভার্ব 3 দিয়ে লিখতে পারি যে অনেকটা এইভাবে লিখতে পারি যে কার্ভড আউট অফ, কার্ভড আউট অফ, কার্ভ মানে ডিকশনারি থেকে দেখি কার্ভ, কার্ভ মানে হচ্ছে কোনো কিছু উৎকীর্ণ হওয়া, ক্ষুধিত হওয়া, তৈরি হওয়া, এরকম একটা সেন্স, কার্ভ আউট, কার্ভড আউট। এবং আরেকটা শব্দ আপনি ইউজ করতে পারেন বিকল্প, স্লাইসড ফ্রম প্যালেস্টাইনস হার্ট, মানে প্যালেস্টাইন বা ফিলিস্তিনের যে ভূমি, সে মূল বা হৃৎপিণ্ড, হৃদয় বা হৃৎপিণ্ড, যেটা একদম বুক চিরে বলছি আমরা, সেই বুক থেকে স্লাইসড করা মানে কেটে একটা অংশ ইসরায়েল তৈরি হওয়া, সেই ইসরায়েলের কথা বলা হচ্ছে যে সেটা কার্ভড আউট হয়েছে, ক্ষুধিত হয়েছে প্যালেস্টাইনের বুক চিরে, আউট অফ প্যালেস্টাইনস হার্ট অথবা স্লাইসড ফ্রম প্যালেস্টাইনস হার্ট। তার মানে এটা হচ্ছে এই ফিলিস্তিনের বুক চিরে তৈরি হওয়া কি ইসরায়েল রাষ্ট্রের পর থেকেই, ইসরায়েল রাষ্ট্রের পর থেকে মানে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হওয়ার পর থেকে বা তৈরি হওয়ার পর থেকেই, ঠিক আছে, থেকেই শুরু, পরের অংশ শুরু নির্যাতন, এই পরের অংশ এখান থেকে সাবজেক্ট ভার্ব গিয়ে ওখানে গেছে। তো এটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের পর থেকেই, ইসরায়েল রাষ্ট্রের পর থেকে মানে হচ্ছে কি সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ইসরায়েল স্টেট, সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ইসরায়েল স্টেট, এখানে আমরা বলতে পারি সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ইসরায়েল স্টেট, ইসরায়েলি রাষ্ট্রের সৃষ্টি থেকে। এখন এই রাষ্ট্রটা, স্টেটটা কীভাবে হয়েছে, কার্ভড আউট অফ অথবা স্লাইসড ফ্রম প্যালেস্টাইনস হার্ট, ফিলিস্তিনের বুক চিরে তৈরি হওয়া ইসরায়েলি রাষ্ট্রের শুরু থেকে বা ইসরায়েল রাষ্ট্রের তৈরি থেকে শুরু এই নির্যাতন, এই দখল, এই আশ্রয়চ্যুতি। তাহলে এগুলো হচ্ছে আমাদের এখন সাবজেক্ট, আর এই শুরু হচ্ছে কি, শুরু হয়েছিল। তাহলে দিস অপারেশন, অকুপেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এই যে আশ্রয়চ্যুতি, দিস অপারেশন নির্যাতন, অকুপেশন দখল অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আশ্রয়চ্যুতি বিগ্যান শুরু হয়েছিল, এই যে বিগ্যান শুরু হয়েছিল। তাহলে সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ইসরায়েলি স্টেট কার্ভড আউট অফ প্যালেস্টাইনস হার্ট, দিস অপারেশন, দিস অকুপেশন অ্যান্ড দিস ডিসপ্লেসমেন্ট বিগান, শুরু হয়েছিল। পরের বাক্য দেখুন, 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর যাদের ঘরবাড়ি ছিল, জমি ছিল, সেই সব মানুষ রাতারাতি হয়ে গেল শরণার্থী। তাহলে 1948 সাল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর, এইটুকু যদি আমরা অনুবাদ করি, আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ ইসরায়েল ইন 1948, আফটার দ্য এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠা, অফ ইসরায়েল, ইসরায়েলের প্রতিষ্ঠার পর ইন 1948, দোজ হু হ্যাড হোমস অ্যান্ড ল্যান্ডস, যাদের কিনা বাড়ি ঘর ছিল, জমি ছিল, তারা হলো রিফিউজিস ওভারনাইট, রাতারাতি, ওভারনাইট বিকেম রিফিউজিস, তাদের সন্তানেরা যারা জন্মেছে ছিন্নমূল বাস্তবতায়, দেয়ার চিলড্রেন বর্ন ইন্টু, আপনি এখানে হু দিয়ে বলতে পারতেন, দ্যাট দেয়ার চিলড্রেন হু হ্যাজ বর্ন ইন্টু এ রুটলেস রিয়ালিটি, বর্ন ইন্টু এ রুটলেস রিয়ালিটি, রুটলেস মানে ছিন্নমূল বাস্তবতায়, রুটলেস রিয়ালিটিতে যারা জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে বেঁচে থাকার লড়াইয়ে, রেইজড ইন, বড় হয়েছে, আজ স্ট্রাগল ফর সার্ভাইভাল, বেঁচে থাকার সংগ্রামের মধ্যে তারা কি হয়েছে, রেইজড ইন হয়েছে, তারা আজ গাজায় বন্দি, আর টুডে তারা, দ্য চিলড্রেন আর টুডে ইমপ্রিজন ইন গাজা, বন্দি অর্থে ইমপ্রিজন, আর ইমপ্রিজন ইন গাজা। গাজা যেন একটি উন্মুক্ত কারাগার, যার চারদিকে কাটা তারের প্রাচীর, গাজা ইজ লাইক এন ওপেন প্রিজন, উন্মুক্ত কারাগার, যার চারদিকে কাটা তারের প্রাচীর, সারাউন্ডেড বাই ভার্বড ওয়ার ওয়ালস, ভার্বড এটা কাটাতারের ইংরেজি কি, ভার্বড ওয়ার ওয়ালস, কাটাতারের দেয়ালে, সারাউন্ডেড ঘিরে, উপরে নজরদারি ড্রোন, ওয়াচড বাই সার্ভিল্যান্স ড্রোনস অ্যাবভ, ওয়াচড বাই মানে নজরধারী দ্বারা, পাহারা দিচ্ছে তাদেরকে, ওয়াচড বাই সার্ভিল্যান্স ড্রোনস, নজরদারি ড্রোনস অ্যাবভ, উপরে। সাগরে যুদ্ধজাহাজ কর্তৃক তারা কি, গার্ডেড বাই ওয়ারশিপস অ্যাট সি, আর ভেতরে ক্ষুধা, আতঙ্ক, রক্ত, চিৎকার, মৃত্যু আর দুঃস্বপ্ন, মানে আর ভিতরটা পুরোপুরি, মানে ভেতরটা তাদের ফিল হয়ে আছে ক্ষুধায়, আতঙ্কে, রক্তে, চিৎকার, মৃত্যু আর দুঃস্বপ্নে। তার মানে অ্যান্ড ফিল্ড উইথ হাঙ্গার, তারা কি পূর্ণ, উইথ হাঙ্গার, ফিয়ার, ব্লাড, স্ক্রিমস, ডেথ অ্যান্ড নাইটমেয়ার্স উইদিন, ভিতরটা, নাইটমেয়ার্স উইদিন, ভিতরটা, ফিল্ড সামথিং উইদিন, ভিতরটা এটা দিয়ে পরিপূর্ণ বা পূর্ণ। আধুনিক সভ্যতার নামধারী এই পৃথিবীতে, ইন দিস ওয়ার্ল্ড দ্যাট কলস ইটসেলফ মডার্ন সিভিলাইজেশন,
ইন দিস ওয়ার্ল্ড দ্যাট কল, যেটা কিনা নিজেকে বলে মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার একটা ওয়ার্ল্ড বলা হয়, যেটাকে ইন অ্যান ইরা অফ অ্যাডভান্স টেকনোলজি, এমন একটা উন্নত প্রযুক্তির যুগে আ নেশন ইজ বিং ডিস্ট্রয়েড, একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ইজ বিং ডিস্ট্রয়েড, আর আমরা কেবল নিউজ স্ক্রল করে যাচ্ছি, উই মেয়ারলি কেবল স্ক্রল করে যাচ্ছি থ্রু দ্য নিউজ স্ক্রল করে যাচ্ছি। মানবতার নামে যে যুদ্ধ, সেটি আজ সবচেয়ে অমানবিক। দেখুন, মানবতার নামে যে যুদ্ধটা শুরু হয়েছে, দ্য ওয়েস্ট ইন দ্য নেম অফ হিউম্যানিটি। দেখুন এখানে ওয়েস্ট ইন মানে হচ্ছে কি, ওয়েস্ট মানে কি, ওয়েজ মানে তো আমরা জানি বেতন মজুরি, এটা কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যুদ্ধ শুরু করা, ওয়েজ বা চালানো, যুদ্ধ শুরু করা বা চালানো। তাহলে দ্য ওয়েস্ট ইন, যেটা চালানো হচ্ছে, ইন দ্য নেম অফ হিউম্যানিটি, ওয়েস্ট, দ্য ওয়েস্ট চালানো হচ্ছে। এখানে ওয়েস্ট মানে হচ্ছে কি চালানো, ওয়েস্ট, চালানো ইন দ্য নেম অফ হিউম্যানিটি ইজ টুডে দ্য মোস্ট ইনহিউম্যান। আজ সেটা অমানবিক, মানে মানবতার নামে যুদ্ধ চালানো হয়, সেটাই হচ্ছে কি আজকে একদম সবচেয়ে বেশি অমানবিক। গাজার স্কুল, হাসপাতাল, মসজিদ, বাজার কোনো কিছুই নিরাপদ নয়। গাজাস স্কুলস, হসপিটালস, মস্কোস, মার্কেটস, নাথিং ইজ সেফ। স্কুলে আশ্রয় নেওয়া মানুষদের উপর বোমা ফেলছে, বোমস আর বিং ড্রপড অন পিপল, যে পিপলগুলো টেকিং শেল্টার ইন স্কুলস। হাসপাতালগুলোতে বিদ্যুৎ নেই, অস্ত্রোপচার হয় মোমবাতির আলোয়। হসপিটালস হ্যাভ নো ইলেকট্রিসিটি, সার্জারিজ আর পারফর্মড বাই ক্যান্ডেল লাইট। আর কি হচ্ছে যে ঔষধের বদলে দেওয়া হয় ব্যথা সহ্য করার উপদেশ, মানে ব্যথা সহ্য করার উপদেশ দেওয়া হয়, অ্যাডভাইস ইজ গিভেন। দেখুন এই অ্যাডভাইস, এখানে স্ট্রাকচারটা হচ্ছে অ্যাডভাইস ইজ গিভেন, এখানে দেওয়া হয়, মাঝখানে এই অ্যাডভাইসটা কিসের, ব্যথা সহ্য করার, টু এন্ডিউর পেইন, ব্যথা সহ্য করার উপদেশ দেওয়া হয়, ওষুধ না উপদেশ দেওয়া হয়। আন্তর্জাতিক আইনে নিরস্ত্র জনগণের উপর হামলা, চিকিৎসা কেন্দ্র ধ্বংস, পানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া সবই যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক আইনে, আন্ডার ইন্টারন্যাশনাল ল, নিরস্ত্র জনগণের উপর হামলা, অ্যাটাকিং আনআর্ম সিভিলিয়ান্স, চিকিৎসা কেন্দ্র ধ্বংস, ডেস্ট্রয়িং মেডিকেল সেন্টার্স, এবং কি পানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, কাটিং অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি আর অল ওয়ার ক্রাইমস, সব কিছু কি যুদ্ধাপরাধ। গাজায় এসবের প্রতিটি ঘটেছে দিনের পর দিন, অথচ অপরাধীদের বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ নেই। অল অফ দিস ইজ হ্যাপেনিং ইন গাজা ডে আফটার ডে, দিনের পর দিন। ইয়েট তবু নো স্ট্রং অ্যাকশন ইজ টেকেন এগেনস্ট দ্য পারপেট্রেটর্স, অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক আইনে মুসলিম দেশগুলো নিজেদের প্রতিরক্ষার অংশ হিসেবে এমন অবস্থায় ন্যূনতম মানবিক, কূটনৈতিক বা সামরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে পারে, এগিয়ে আসা যায়, কিন্তু এগিয়ে আসতে মানে চায় কিনা বা চাচ্ছে কিনা। দেখুন ব্যাপারটা, আন্তর্জাতিক আইনে মুসলিম দেশগুলো নিজেদের প্রতিরক্ষার অংশ হিসেবে, আন্ডার ইন্টারন্যাশনাল ল, মুসলিম কান্ট্রিজ অ্যাজ পার্ট অফ দ্যার ডিফেন্স, নিজেদের প্রতিরক্ষার অংশ হিসেবে কী করতে পারে, দাঁড়াতে পারে। ক্যান স্ট্যান্ড বাই দ্য অপ্রেসড, কারো পাশে দাঁড়ানো। আই ক্যান স্ট্যান্ড বাই দ্য পিপল, বাই দ্য পুয়ার পিপল, দরিদ্রদের পাশে দাঁড়াবো। সো ইন সাচ সিচুয়েশনস, এমন অবস্থায় কীভাবে, থ্রু মিনিমাল হিউম্যানিটারিয়ান, ডিপ্লোম্যাটিক অর মিলিটারি কোঅপারেশন, মানে ন্যূনতম মানবিক, কূটনৈতিক এবং সামরিক সহযোগিতার মাধ্যমে তারা পাশে দাঁড়াতে পারে। স্ট্যান্ড বাই, পাশে দাঁড়ানোর অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের সম্পাদকীয় অনুবাদ বাংলা থেকে ইংরেজি। আমরা পুরো ব্যাপারটা লিখিত ইবুকটা দিয়ে দিচ্ছি, আপনার ইবুক থেকে আরও মনোযোগ দিয়ে সুন্দর করে বাক্যগুলোকে আরও সুন্দর করে অনুবাদ করা যায় কিনা প্র্যাকটিস করবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।